ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির থার্ড ক্লাস করছি, মানে 3 নম্বর ক্লাস করছি। এই ক্লাসে প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট, অর্থাৎ কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং লস্ট ভোল্ট, এবং সেই সঙ্গে আমরা কোষের ইএমএফ মানে তড়িৎচালক বল ও তার যে দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হয় অর্থাৎ বিভব পার্থক্য, এদের মধ্যে সম্পর্ক আমরা দেখে নেব। এটা হচ্ছে একটা সার্কিট। এই সার্কিটে এটা হচ্ছে সেল, কোষ, ঠিক আছে, রাসায়নিক কোষ। এই রাসায়নিক কোষের ভেতরে কি থাকে? ভেতরে থাকে তড়িৎ বিশ্লেষক পদার্থ। সেই তড়িৎ বিশ্লেষক পদার্থ আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ সেখানে নেগেটিভ আয়ন এবং পজিটিভ আয়ন দুই ধরনের আয়নই সেখানে বর্তমান, ঠিক আছে। তো এই কোষের মধ্যে দুটো তড়িৎদ্বার থাকে, ইলেকট্রোড বলে যাকে। যে ইলেকট্রোডটা পজিটিভ পোটেনশিয়াল পায় তাকে আমরা বলি অ্যানোড, আর যে ইলেকট্রোডটা নেগেটিভ পোটেনশিয়াল পায় তাকে আমরা বলি ক্যাথোড। ওকে, তো এখন এই তড়িৎ বিশ্লেষক পদার্থের সঙ্গে অ্যানোড এবং ক্যাথোডের রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়, ঠিক আছে। কি বললাম? এই তড়িৎ বিশ্লেষক পদার্থের সঙ্গে যে ইলেকট্রোড দুটো রয়েছে, সেই ইলেকট্রোড দুটোর যে উপাদান, সেই উপাদানের সঙ্গে ওই তড়িৎ বিশ্লেষক পদার্থের একটা কেমিক্যাল রিয়াকশন হয়, ঠিক আছে। এই কেমিক্যাল রিয়াকশনের ফলেই কি হয় না, তো একটা ইলেকট্রোড পজিটিভ পোটেনশিয়াল পায় আর একটা ইলেকট্রোড নেগেটিভ পোটেনশিয়াল পায়, এবং এই পজিটিভ পোটেনশিয়াল যে ইলেকট্রোডটা পায় তাকে আমরা বলি অ্যানোড, এবং নেগেটিভ পোটেনশিয়াল যে ইলেকট্রোডটা পায় তাকে আমরা বলি ক্যাথোড। ওকে, তো এখন এই কেমিক্যাল রিয়াকশনের ফলে কি হয় না, তো কেমিক্যাল এনার্জি অর্থাৎ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়, ঠিক আছে। প্রতি একক আধানে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলি কি না, তো ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। ই মানে হচ্ছে ইএমএফ, ক্যাপিটাল ই ইজ ইকাল টু ইএমএফ, ঠিক আছে। ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল। যদিও নামে বল আছে তবু এটা বল না, এটা একটা শক্তি, ঠিক আছে। এনার্জি পার ইউনিট চার্জ, বোঝা গেল। প্রতি একক আধানে শক্তির পরিমাণকে আমরা বলছি কি ইএমএফ। এই ইএমএফটাই, এই শক্তিটাই কি করে না, তো এই গোটা সার্কিটে তড়িৎ প্রবাহকে চালনা করে, ঠিক আছে। এই তড়িৎ চালক বলটাই এই গোটা সার্কিটে তড়িৎ প্রবাহকে চালনা করে। এখানে যে রাসায়নিক বিক্রিয়া হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষক পদার্থের সঙ্গে তড়িৎদ্বারের যে রাসায়নিক বিক্রিয়া হয়, এর ফলে তড়িৎ বিশ্লেষের পজিটিভ আয়নগুলো এই তড়িৎদ্বারে গিয়ে ভিড় করে। ফলে কি হয়, এই তড়িৎদ্বারটা ধনাত্মক আধানে আহিত হয়, বোঝা গেল, অর্থাৎ পজিটিভ পোটেনশিয়াল পায়। অন্যদিকে নেগেটিভ আয়নগুলো এই তড়িৎদ্বারে গিয়ে ভিড় করে, ঠিক আছে। ফলে এই তড়িৎদ্বারটা কি হয় না, তো নেগেটিভ পোটেনশিয়াল পায়, ঠিক আছে। নেগেটিভ পোটেনশিয়াল যুক্ত তড়িৎদ্বারকে আমরা বলছি কি ক্যাথোড, আর পজিটিভ পোটেনশিয়াল যুক্ত তড়িৎদ্বারকে আমরা বলি অ্যানোড। ওকে, তাহলে এই নেগেটিভ আয়নগুলো এই তড়িৎদ্বারের দিকে যায়, বোঝা গেল। তো এখন দেখো যে সেলের বাইরে এই কানেক্টিং ওয়্যার দিয়ে, এটা কি মানে হচ্ছে চাবি, মানে একটা সুইচ ধরো, এই কানেক্টিং ওয়্যার দিয়ে একটা রেজিস্ট্যান্সকে যোগ করে নেগেটিভের সঙ্গে যোগ করা হয়েছে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা কি? এই রেজিস্ট্যান্স হচ্ছে লোড। লোড মানে কি? লোড মানে হচ্ছে ধরো এই সেল দিয়ে তুমি একটা মোবাইলকে চার্জ করছো, তাহলে মোবাইলে কিছু রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই আর। ওকে, বা একটা সেল দিয়ে তুমি একটা বাল্ব জ্বালাচ্ছ, তাহলে বাল্বে কিছু রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সটা কি না, তো আর। বা এই সেল দিয়ে তুমি একটা ছোট ফ্যান চালাচ্ছ, ঠিক আছে, তাহলে ফ্যানের কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সের মান কত, আর, বোঝা গেল। আর এই কানেক্টিং ওয়্যারের আইডিয়াল কেসে কোনো রেজিস্ট্যান্স থাকে না বলে আমরা ধরি। যদি কোনো রেজিস্ট্যান্স সামান্য কিছু থেকে থাকে তাহলে সেটাও এই আর এর মধ্যেই ধরা হয়। ওকে, এখন যদি এই সুইচটাকে আমরা অন করে দিই, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা তড়িৎ প্রবাহ হতে শুরু করে, ঠিক আছে।
অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি এক্সটার্নাল সার্কিটে এগুলো তো হচ্ছে কানেক্টিং ওয়্যার। এই কানেক্টিং ওয়্যারে কি থাকে না তো ফ্রি ইলেকট্রনগুলো থাকে। এই ফ্রি ইলেকট্রনগুলোই কি করে না তো নেগেটিভের থেকে পজিটিভের দিকে চলে যায়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভ করে। ওকে, আর ইলেকট্রনগুলো যেদিকে যায় তার অপোজিট দিকে কি ধরা হয়, তড়িৎ প্রবাহ হচ্ছে বলে ধরা হয়। তাহলে আই কোন দিক থেকে কোন দিকে যায় না তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসে। বোঝা গেল? তাহলে প্রবাহ মাত্রা আই পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসে। কারণ কি, ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনগুলো, পরিবাহী তারের ফ্রি ইলেকট্রনগুলো নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যায়। আর আমরা খুব ভালো করে জানি ইলেকট্রন যেদিকে মুভ করে তার অপোজিট দিকেই কারেন্টের ফ্লো ধরা হয়। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল সার্কিটে যে কারেন্টটা ফ্লো করছে, আই যে কারেন্টটা ফ্লো করছে, সেই কারেন্টটা অ্যাকচুয়ালি কার জন্য ফ্লো করছে না তো নেগেটিভ যে ফ্রি ইলেকট্রন রয়েছে সেই ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের জন্যই এক্সটার্নাল সার্কিটে কারেন্টের ফ্লো হচ্ছে। ওকে, অপরদিকে ইন্টারনাল সার্কিটে দেখো পজিটিভ আয়নগুলো কি করে না তো এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ছিল, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পজিটিভ আয়নগুলো এই তড়িৎদ্বারের দিকে যায়। তাহলে এই তড়িৎদ্বারের দিকে পজিটিভ আয়ন যাওয়ার জন্য পজিটিভ আয়নের জন্য তড়িৎ প্রবাহ কোন দিকে হবে না তো পজিটিভ আয়ন যেদিকে যাচ্ছে সেই দিকেই ধরা হবে। ঠিক আছে, আর নেগেটিভ আয়নগুলো কোন দিকে যায়, এই তড়িৎদ্বারের দিকে যায়, তাই না? তাহলে নেগেটিভ আয়নগুলো যখন এই তড়িৎদ্বারের দিকে যাচ্ছে তখন এই নেগেটিভ আয়নের জন্য তড়িৎ প্রবাহ কোন দিকে ধরা হবে, তার উল্টো দিকে ধরা হবে, যেদিকে যায় তার উল্টো দিকে ধরা হয়, অর্থাৎ I2 এই দিকে হবে। তাহলে ইন্টারনাল সার্কিটে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা কি না তো পজিটিভ এবং নেগেটিভ এই দুটো আয়নই ঘটায়, অর্থাৎ নেগেটিভ আয়নও তড়িৎ পরিবহন করে এবং পজিটিভ আয়নও তড়িৎ পরিবহন করে। নেগেটিভ আয়ন যেদিকে তড়িৎ পরিবহন করে পজিটিভ আয়নও ঠিক সেই দিকেই তড়িৎ পরিবহন করে। মানে ইন্টারনাল সার্কিটে যে টোটাল তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তড়িতের মান I ইজিক্যাল টু নেগেটিভ আয়নের জন্য তড়িতের প্রবাহ প্লাস পজিটিভ আয়নের জন্য তড়িতের প্রবাহ। ওকে, এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার এটা তো পজিটিভ তড়িৎদ্বার, এখানে পজিটিভ আয়নগুলো কি করে আসে? এই পজিটিভ তড়িৎদ্বার দিয়ে তো বিকর্ষিত হওয়ার কথা, বা এইদিকেও উল্টোভাবে বলা যায় এটা তো নেগেটিভ তড়িৎদ্বার, তাহলে এখানে নেগেটিভ আয়নগুলো কিভাবে আসে? নেগেটিভ তড়িৎদ্বার দিয়ে তো এগুলো বিকর্ষিত হওয়ার কথা, তাই না? অ্যাকচুয়ালি নেগেটিভ আয়ন যাওয়া উচিত পজিটিভ তড়িৎদ্বারের দিকে আর পজিটিভ আয়ন যাওয়া উচিত নেগেটিভ তড়িৎদ্বারের দিকে, কিন্তু না, তা ব্যাপারটা ওভাবে হয় না। কিভাবে হয়? এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সঙ্গে এই যে ইলেকট্রোড রয়েছে, এই ইলেকট্রোডের রাসায়নিক বিক্রিয়া হয়। এই রাসায়নিক বিক্রিয়ার ফলেই এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো একে ধনাত্মক আধান দান করে। ওকে, আর এক্ষেত্রে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সঙ্গে এই যে ইলেকট্রোডটা রয়েছে এর রাসায়নিক বিক্রিয়ার ফলে এই ইলেকট্রোডটা কি পায় না তো নেগেটিভ আধান পায়। ওকে, রাসায়নিক বিক্রিয়ার ফলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই তড়িৎদ্বারে নেগেটিভ আধান দান করে। ওকে, এখন তড়িৎ পরিবহনের ফলে যদি আমরা দেখি যে এখান থেকে পজিটিভ চার্জ কমে যাচ্ছে, তড়িৎ পরিবহন হওয়া মানে কি পজিটিভ চার্জ এখানে কমে যাওয়া, তাই না? তাহলে এখানে যদি পজিটিভ চার্জ কমতে শুরু করে তাহলে এই পজিটিভ চার্জ কমে গেলে কি হবে না তো এর পোটেনশিয়াল কমে যাবে। এর পোটেনশিয়াল কমে গেলে কি হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পজিটিভ আয়নগুলো যেগুলো আরও ছিল তারা আবার এর দ্বারা আকর্ষিত হয়ে বা বলতে পারো এই পোটেনশিয়ালকে মেনটেন করার জন্য কি করবে না তো তারা এই তড়িৎদ্বারের দিকে অগ্রসর হবে। ওকে, সিমিলারলি এখানেও এভাবে বলা যায় যে এখান থেকে ইলেকট্রন চলে যাওয়ার ফলে এর নেগেটিভ পোটেনশিয়াল কমে যায়। ঠিক আছে, এর নেগেটিভ পোটেনশিয়াল কমে যাওয়ার জন্য কি হয় না তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে নেগেটিভ আয়ন কি করে না তো ওই কমে যাওয়া পোটেনশিয়ালটাকে মেকআপ করার জন্য তারা আবার নেগেটিভ আয়নের দিকে এসে নেগেটিভ চার্জ একে প্রদান করে। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পজিটিভ চার্জগুলো কি করবে না তো অ্যানোডে যদি পজিটিভ চার্জ কমে যায় তাহলে এই পজিটিভ আয়নগুলো সেই পজিটিভ চার্জ পূরণ করে দেবে এখানে গিয়ে, আর ক্যাথোডে যদি নেগেটিভ আয়ন কমে যায় তাহলে বা নেগেটিভ চার্জ কমে যায়
তাহলে কি করবে না, তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নেগেটিভ আয়নগুলো এখানে এসে ক্যাথোডের নেগেটিভ যে ঘাটতি সেটাকে পূরণ করবে। ঠিক আছে, এইভাবে বিষয়টাকে ভাবতে হবে। তাহলে দেখো এক্সটার্নাল সার্কিট এবং ইন্টারনাল সার্কিটে কি পার্থক্যগুলো আমরা পাচ্ছি। এক্সটার্নাল সার্কিটে কারেন্টের যে ফ্লো হচ্ছে সেটা মূলত ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের জন্যই ফ্লো হচ্ছে, অর্থাৎ এখানে চার্জ ক্যারিয়ার রূপে ইলেকট্রনই রয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। আর ইন্টারনাল সার্কিটে কারেন্টের ফ্লো ইলেকট্রনের জন্য হয় না, কি হয় না, তো পজিটিভ এবং নেগেটিভ আয়ন, ঠিক আছে, ক্যাটায়ন এবং অ্যানায়নের জন্যই কি হয় না, তো ইন্টারনাল সার্কিটে কারেন্টের ফ্লো হয়। ওকে, তাহলে ইন্টারনাল সার্কিটে কারেন্টের ফ্লো ঘটায় আয়নরা, আর এক্সটার্নাল সার্কিটে কারেন্টের ফ্লো ঘটায় কি না, তো ফ্রি ইলেকট্রনরা। এটা 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য, ইন্টারনাল সার্কিটে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আর এক্সটার্নাল সার্কিটে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখে নিই আমরা। এক্সটার্নাল সার্কিটে দেখো পজিটিভ থেকে কারেন্ট নেগেটিভের দিকে যায়, আর ইন্টারনাল সার্কিটে দেখো নেগেটিভ থেকে কারেন্ট পজিটিভের দিকে যায়। খুব ইম্পর্টেন্ট একটা আমাদের আইডেন্টিফিকেশন। ঠিক আছে, কি না, তো এক্সটার্নাল সার্কিটে কারেন্ট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর ইন্টারনাল সার্কিটে কারেন্টের ফ্লো কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ওকে, বেশ। তাহলে এই টোটাল যে একটা সার্কুলার পথে যে কারেন্টটা যাচ্ছে এর জন্য একটা শক্তি ব্যয় হচ্ছে। সেই শক্তি কোথা থেকে আসে? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে সেই শক্তি আসে। সেই তড়িৎ শক্তিকে আমরা কি বলছি? প্রতি একক আধানে তড়িৎ শক্তিকে আমরা বলছি কি? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, তো এই ইএমএফ দুটো ভাগে ভাগ হয়। ইএমএফ দুটো ভাগে ভাগ হয়, একটাকে বলি আমরা ক্যাপিটাল ভি আর একটাকে বলি আমরা কি? স্মল ভি। এই ক্যাপিটাল ভিটাকে আমরা বলছি কি? পোটেনশিয়াল ডিফারেন্স। এই ক্যাপিটাল ভিটা কি করে না, তো এক্সটার্নাল সার্কিটের যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টকে প্রবাহের জন্য এই ক্যাপিটাল ভিটা ব্যয় হয়। আর স্মল ভিটা হচ্ছে কি? ইন্টারনাল সার্কিটে যে কারেন্ট যাচ্ছে এই ইন্টারনাল সার্কিটে কারেন্ট ফ্লোয়ের জন্য যে এনার্জি ব্যয় হয় সেটা হচ্ছে কি না, তো স্মল ভি। ওকে, বোঝা যাচ্ছে তো। এখন ইন্টারনাল সার্কিটে কারা কারেন্ট ফ্লো করায় না, তো আয়নগুলো কারেন্ট ফ্লো করায়। আয়নগুলো মুভমেন্ট করে কারেন্টের ফ্লো হয়। এখন এই আয়নগুলো যখন মুভ করে তখন লিকুইডের মধ্যে তাদের মধ্যে কি হয় না, তো সংঘর্ষ হয়। লিকুইডে বিভিন্ন যে পরমাণু রয়েছে সেই পরমাণুর সঙ্গে এই আয়নগুলোর কি হয়? সংঘর্ষ হয়। এর ফলে কি হয়? আয়নগুলো বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ ইন্টারনাল সার্কিটেও একটা কারেন্টকে বাধা দেওয়ার জন্য একটা রোধ সবসময় থাকে, যাকে আমরা বলছি কি? ইন্টারনাল রেজিস্ট্যান্স, স্মল আর। ওকে, স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। স্মল আর মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, আর এই ক্যাপিটাল আর কি ছিল? ক্যাপিটাল আর ছিল বাইরের সার্কিটের রোধ, মানে কি? এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে ক্যাপিটাল আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ক্যাপিটাল আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ওকে, তাহলে কি বলেছিলাম যে এই ইলেকট্রোমোটিভ ফোর্স, এই যে এনার্জিটা হলো যেটা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপে রূপান্তরিত হয়েছে, সেটা দুটো ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে ক্যাপিটাল ভি, একটা হচ্ছে স্মল ভি। ক্যাপিটাল ভিটা এক্সটার্নাল সার্কিটে প্রবাহের জন্য ব্যয় হয়, আর এই স্মল ভিটা ইন্টারনাল সার্কিটে প্রবাহের জন্য ব্যয় হয়। তাহলে এক্সটার্নাল সার্কিটে এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর, আর ইন্টারনাল সার্কিটে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কি না, তো স্মল আর। দুটো সার্কিটে আমরা ওহমস ল অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর। ওকে, কারণ এক্সটার্নাল সার্কিটে প্রবাহ মাত্রা কত? আই, আর রেজিস্ট্যান্স কত? আর। কাজে কাজে এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি যেটা আমরা পাচ্ছি, এই যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি, এই ভি ইজ ইকুয়াল টু কি না, তো আই ইন্টু আর। ওকে, স্মল ভি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ইন্টারনাল সার্কিটে কারেন্ট আই ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর। ওকে, এটাকে আমরা ইকুয়েশন নম্বর 1 দিলাম, আর এটাকে 2, এটাকে 3 দিলাম। ঠিক আছে, তাহলে এই যে স্মল ভি ইজিক্যাল টু আই ইন্টু স্মল আর আমরা পেলাম। এই ভিটা কি? এই ভিটা আমরা বারবার বলছি যে ইন্টারনাল সার্কিটে প্রবাহ মাত্রা চালু রাখার জন্য এই স্মল ভিটা ব্যয় হচ্ছে।
এই স্মল ভিটা আমরা কখনোই কাজে লাগাতে পারি না, তাই না? কারণ কি, এটা কোষের অভ্যন্তরেই ক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য স্মল ভিকে আমরা বলছি কি না তো নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। ওকে, তাহলে স্মল ভি যে তোমার যে পোটেনশিয়ালটা মানে ইএমএফ এর যেটুকু অংশ অভ্যন্তরীণ বর্তনীতে প্রবাহ মাত্রা চালু রাখার জন্য ব্যয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাকেই আমরা বলছি কি নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। ওকে, তাহলে ইকুয়েশন 1, 2 and 3 থেকে আমরা কি পাচ্ছি? E is equal to IR plus IR। ওকে, और এরকমও লিখতে পারি E is equal to V plus IR, বিভিন্ন রকম ফর্ম হতে পারে। और এরকমও লিখতে পারি E is equal to, এখান থেকে I কমন নাও, R plus স্মল r। ওকে, এগুলোকে আমরা ইকুয়েশন নম্বর 4 দিলাম। ওকে, এই ইকুয়েশনে তড়িৎচালক বল, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক এই ইকুয়েশন থেকে আমরা পাই। এই ইকুয়েশনে তড়িৎচালক বল, তারপরে বিভব পার্থক্য এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক পাই। ঠিক আছে, এবং এই ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনে আর একটা রূপ। ওকে, আমাদের নেক্সট আলোচনা কম্বিনেশন অফ রেজিস্টার্স অর্থাৎ রোধের সমবায়। দু ধরনের সমবায় নিয়ে আমরা এখানে আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে শ্রেণী সমবায় আর 2 নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়। ওকে, সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন। তো প্রথমে আমরা শ্রেণী সমবায় নিয়ে আলোচনা করি। 3টে রেজিস্ট্যান্স রয়েছে, R1, R2 এবং R3। এরা শ্রেণী সমবায় যুক্ত, পর পর এভাবে যুক্ত থাকলে রেজিস্ট্যান্সগুলোকে আমরা বলি কি না তো শ্রেণী সমবায় যুক্ত আছে। এই সমবায়ের সঙ্গে একটা সেল যুক্ত আছে যার পোটেনশিয়াল ডিফারেন্স হয়েছে V। ওকে, R1 এর দুই প্রান্ত AB, R2 এর দুই প্রান্ত BC আর R3 এর দুই প্রান্ত হচ্ছে CD। এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে কারেন্ট ফ্লো করবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তার মানে VA থেকে A থেকে B এর দিকে, B থেকে C, C থেকে D, এবং এভাবে কারেন্টটা ফ্লো করবে সার্কিটে। ঠিক আছে, বেশ। এখন A বিন্দুর পোটেনশিয়াল হচ্ছে VA, B বিন্দুর পোটেনশিয়াল VB, C বিন্দুর পোটেনশিয়াল VC এবং D বিন্দুর পোটেনশিয়াল হচ্ছে VD। তাহলে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? A টু B এর দিকে। তাহলে VA এর পোটেনশিয়াল VB থেকে বেশি, তাই না? কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। সিমিলারলি R2 এ কারেন্টের অভিমুখ কোন দিকে হবে? B টু C, R3 এ C টু D। তাহলে এইভাবে কারেন্ট ফ্লো করে যাচ্ছে A থেকে D বিন্দুর দিকে। ওকে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এগেনস্টে আমরা ওহমের ল অ্যাপ্লাই করি। তাহলে প্রথম R1 এর ক্ষেত্রে আমরা লিখব R1 এর দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স কত দেখো? VA মাইনাস VB। তাহলে লিখছি VA মাইনাস VB ইজ ইকাল টু কারেন্টের ভ্যালু কত? I ইন্টু R1। ওকে, R2 এর এগেনস্টে আমরা ওহমস ল অ্যাপ্লাই করি। R2 এর দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স VB মাইনাস VC, VB মাইনাস VC ইজ ইকাল টু I ইন্টু R2, কারণ R2 এর মধ্যে দিয়েও একই পরিমাণ কারেন্ট I যাচ্ছে, তাই না? তাহলে সিরিজ কম্বিনেশনে যদি যুক্ত থাকে রেজিস্ট্যান্সগুলো, তাহলে তাদের কমন ফ্যাক্টর কি দেখি না তো তাদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সমান, তাই না? বেশ, R3 তে আমরা ওহমস ল অ্যাপ্লাই করি। R3 এর দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত? VC মাইনাস VD। তাহলে VC মাইনাস VD ইজ ইকাল টু কারেন্ট কত? I, রেজিস্ট্যান্সের ভ্যালু কত? R3। ইকুয়েশন নম্বর 1, ইকুয়েশন নম্বর 2 আর ইকুয়েশন নম্বর 3 দিলাম ওহমের সূত্র প্রয়োগ করে। ঠিক আছে, এবার যদি এই তিনটাকে যদি আমরা অ্যাড করে দিই, যোগ করে দিই, তাহলে লিখি আমরা 1 প্লাস 2 প্লাস 3 ইমপ্লাইজ, যোগ করলে দেখো মাইনাস VB প্লাস VB কেটে যাবে, মাইনাস VC প্লাস VC কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? VA মাইনাস VD।
তাই লিখি VA মাইনাস VD ইজ ইকাল টু IR1 প্লাস IR2 প্লাস IR3। ওখান থেকে I যদি কমন নিয়ে আমি লিখি তাহলে লিখব I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। ওকে, দেয়ারফর আমরা লিখতে পারি I ইজ ইকাল টু VA মাইনাস VD বাই R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, তাহলে রোধগুলো যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে তাদের প্রবাহ মাত্রার ভ্যালু হচ্ছে I ইজিক্যাল টু VA মাইনাস VD বাই R1 প্লাস R2 প্লাস R3। এটাকে ইকুয়েশন নাম্বার 4 দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার আমরা 5 দিলাম। ওকে, এখন এই তিনটে রেজিস্ট্যান্সকে যদি আমরা তুলে দিই, এই তিনটে রেজিস্ট্যান্সকে যদি আমরা তুলে দিয়ে একটা রেজিস্ট্যান্স বসাই এই সার্কিটে, এবং তার ফলে যদি দেখি যে প্রবাহ মাত্রা I পাচ্ছি, তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে বলা হয় এই তিনটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, তাহলে সার্কিটটা আমরা ড্র করে নিই। এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা ওই একই সেলের এগেনস্টে আমরা যোগ করেছি, অর্থাৎ V পোটেনশিয়াল ডিফারেন্স যুক্ত সেলে আমরা কি করেছি, ওই রেজিস্ট্যান্সকে R কে যুক্ত করেছি। করার ফলে কি দেখছি যে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু একই হচ্ছে, অর্থাৎ I পাওয়া যাচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি কি, ওই তিনটে রোধের তুল্য রোধ। ঠিক আছে, এই তিনটে রোধ যারা শ্রেণী সমবায়ে যুক্ত ছিল তাদের তুল্য রোধ। ওকে, তাহলে এই তুল্য রোধের ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করি ওহমস ল, V ইজ ইকাল টু I ইন্টু R। এখন এই প্রান্তটা কি ছিল, এ প্রান্ত ছিল। দেখো, এই প্রান্তটা ছিল এ প্রান্ত আর এই প্রান্তটা ছিল ডি প্রান্ত। তাহলে এ প্রান্ত আর এটা ছিল ডি প্রান্ত। এ প্রান্তের পোটেনশিয়াল ছিল VA আর ডি প্রান্তের পোটেনশিয়াল ছিল VD। তাহলে V মানে হচ্ছে দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স। তাহলে V এর জায়গায় আমরা লিখতে পারবো কি না, তো VA মাইনাস VD ইজ ইকাল টু I ইন্টু R। ওকে, ইকুয়েশন নম্বর আমরা 6 দিলাম। তাহলে আমরা লিখছি ইকুয়েশন 4 অ্যান্ড 6 ইমপ্লাইজ, ইকুয়েশন 4 মানে হচ্ছে VA মাইনাস VD ইজ ইকাল টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, অ্যান্ড ইকুয়েশন 6 পেয়েছি VA মাইনাস VD ইজ ইকাল টু IR। ঠিক আছে, তাহলে ইকুয়েশন 4 অ্যান্ড 6 ইমপ্লাইজ IR, ডান দিকগুলো সমান করছি যেহেতু বাঁ দিকগুলো সমান আছে, বাঁ দিকে VA মাইনাস VD আছে, এখানেও VA মাইনাস VD আছে। তাহলে ডান দিকগুলো সমান করে লিখি IR ইজ ইকাল টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। ওকে, দেয়ারফর R ইজ ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3, যেহেতু I নট ইজ ইকাল টু 0। ওকে, তাহলে এটাই হচ্ছে কি না, তো রোধের R ইজ ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3, এটাই হচ্ছে আমাদের রোধের শ্রেণী সমবায়ের ফর্মুলা। ঠিক আছে, দেখো তোমরা ধারকে অর্থাৎ ক্যাপাসিটারেও শ্রেণী সমবায় পড়েছো, সেখানে ফর্মুলা যা ছিল রোধের ক্ষেত্রে কিন্তু তা না, একটু উল্টো। ক্যাপাসিটারের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের যা ফর্মুলা যেরকম ফিগার হয়, রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ফর্মুলার সেই রকম ফিগার হয়। ঠিক আছে, অর্থাৎ রোধগুলোর সমষ্টি হচ্ছে কি না, তো তুল্য রোধ এক্ষেত্রে আমরা দেখছি। নেক্সট আমরা আলোচনা করে নিই রোধের সমান্তরাল সমবায়, প্যারালাল কম্বিনেশন। এখানে তিনটে রেজিস্ট্যান্স আছে R1, R2, R3, তারা এভাবে যুক্ত। ঠিক আছে, এভাবে তারা যদি যুক্ত থাকে তাহলে আমরা বলি কি না, তো তারা সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার ব্যাপারটা কিরকম না, তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের একটা প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত এবং অপর প্রান্তগুলো অন্য আর একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত। এভাবে যদি রেজিস্ট্যান্সগুলো একক্রসে যুক্ত থাকে, ঠিক আছে, মুখোমুখি যুক্ত থাকে, এভাবে যদি মুখোমুখি যুক্ত থাকে তাহলে আমরা বলি কি না, তো তারা সমান্তরাল সমবায়ে রয়েছে। তো এই সমবায়ের সঙ্গে আমরা কি করেছি না, তো একটা সেলের সঙ্গে তাকে আমরা কানেক্ট করেছি, যার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V। এই প্রান্তটা হচ্ছে A প্রান্ত, এই প্রান্ত হচ্ছে B প্রান্ত। এর পোটেনশিয়াল হচ্ছে VA, এর পোটেনশিয়াল হচ্ছে VB।
কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। কারেন্টের মোড ভ্যালু হচ্ছে আই। আই এ পয়েন্টে গিয়ে তিনটে ভাগে ভাগ হবে। R1 এর মধ্যে দিয়ে গেল মনে করলাম I1, R2 এর মধ্যে দিয়ে গেল I2 এবং R3 এর মধ্যে দিয়ে কারেন্ট গেল I3। ওকে, তাহলে কারেন্ট এখানে ভাগ হয়ে গেল, I ভাগ হলো I1, I2 আর I3 তে। ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এরা আবার অপর প্রান্তে যখন এলো তখন আবার মিট করলো পরস্পরের সঙ্গে এবং আই রূপেই আবার সার্কিটে ব্যাক করলো। ঠিক আছে, বেশ, আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে ওহমের ল আমরা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে R1 রোধের এগেনস্টে আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখবো? R1 এর দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত? VA মাইনাস VB ইজ ইকাল টু I1 ইন্টু R1। ওকে, তাই লিখছি VA মাইনাস VB ইজ ইকাল টু I1 ইন্টু R1। R1 এ ওহমের সূত্র অ্যাপ্লাই করে পাই। ঠিক আছে, দেয়ারফোর আমরা এখান থেকে লিখতে পারি I1 ইজ ইকাল টু VA মাইনাস VB বাই R1। ওকে, R2 এ যদি ওহমের সূত্র অ্যাপ্লাই করতাম তাহলে কি লিখতাম? VA মাইনাস VB ইজ ইকাল টু R2 এ কারেন্ট কত? I2, তাহলে I2 ইন্টু R2। দেয়ারফোর I2 ইজ ইকাল টু VA মাইনাস VB বাই R2। ওকে, আর R3 তে যদি আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করতাম তাহলে কি লিখতাম? VA মাইনাস VB ইজ ইকাল টু I3 ইন্টু R3। দেয়ারফোর I3 ইজ ইকাল টু VA মাইনাস VB বাই R3। এটাকে ইকুয়েশন নাম্বার 1, এটাকে 2, এটাকে 3 দিলাম। তাহলে 1 প্লাস 2 প্লাস 3, আগে এটাকে 1 ধরা হয়েছে সেই জন্য এটাকে 2 লিখলাম, 2, এটাকে 3 আর এটাকে 4 করলাম। ওকে, তাহলে 2 প্লাস 3 প্লাস 4, ইকুয়েশন 2 প্লাস 3 প্লাস 4 ইমপ্লাইজ ইমপ্লাই করছে I1 প্লাস I2 প্লাস I3, I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু VA মাইনাস VB বাই R1 প্লাস VA মাইনাস VB বাই R2 প্লাস VA মাইনাস VB বাই R3। ওকে, বেশ, और I1 প্লাস I2 প্লাস I3 মানে কি? ইকুয়েশন নম্বরে কি দেওয়া আছে? 1 এ I, তাই না? তাহলে আমরা কি লিখবো? I ইজ ইকাল টু, আর এখান থেকে কমন নিয়ে নিই VA মাইনাস VB, তাহলে VA মাইনাস VB কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে আমার 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 5 দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার এই তিনটে রেজিস্ট্যান্সকে তুলে দিয়ে যদি আমরা এমন একটা রেজিস্ট্যান্স বসাই যে রেজিস্ট্যান্সটা বসালেও সার্কিটে মূল প্রবাহ I একই থাকে, তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে আমরা বলবো কি? এই তিনটে রেজিস্ট্যান্সের তুল্য রেজিস্ট্যান্স। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বেশ, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সার্কিটটা আঁকি। এই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R, যেটা ওই সার্কিটে R1, R2 এবং R3 কে রিপ্লেস করে R কে আমরা বসিয়েছি। ওই একই সেলের সঙ্গে তাকে আমরা কানেক্ট করেছি এবং তার ফলে দেখতে পাচ্ছি কি না, তো ওই সার্কিটে মূল প্রবাহ একই থাকছে, I থাকছে। তাহলে R কে আমরা বলছি কি না, তো R1, R2 এবং R3 এর যারা সমান্তরাল সমবায়ে রয়েছে তাদের তুল্য রোধ। ওকে, তাহলে আমরা এই R এর এগেনস্টে ওহমস ল আমরা অ্যাপ্লাই করি। R এর দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত? VA মাইনাস VB ইজ ইকাল টু, আর এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? I যাচ্ছে, তাহলে I ইন্টু R। ওকে, দেয়ারফোর আমরা লিখতে পারি I ইজ ইকাল টু
ভিএ মাইনাস ভিবি বাই আর, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 6 দিলাম। ঠিক আছে, এবার দেখো ইকুয়েশন 5 and 6, ইকুয়েশন 5 and 6 দেখো ইকুয়েশন 5 and 6 এ আই আছে, বাঁদিকে দুজনেরই আই আছে, তাহলে ডান দিকগুলো আমরা ইকুয়াল করতে পারি। therefore আমরা লিখি from 5 and 6 VA minus VB by R is equal to 5 এ কি ছিল, VA minus VB into 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, তাহলে VA minus VB into 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। ওকে, therefore VA minus VB কে বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে আমরা কি বলবো 1 by R is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। ঠিক আছে, যেহেতু VA minus VB not is equal to 0 or VA not equal to VB। ঠিক আছে, VA যদি VB সমান হয়ে যায় তাহলে কিন্তু ঘটনাটা ঘটবে না, প্রবাহ মাত্রা যাবে না। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি না তো রোধের সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধ পাওয়া যায় তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ওকে, আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে শান্ট। শান্ট মানে একটা বিকল্প পথ। ওকে, তো ব্যাপারটা একটু বুঝে নিই যে কখনো কখনো আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে কিছু ইলেকট্রিক ডিভাইস যোগ করতে হয়, যে ডিভাইসগুলো খুব সেন্সিটিভ হয়, অর্থাৎ তার মধ্যে দিয়ে উচ্চমানের প্রবাহ মাত্রা গেলে ডিভাইসগুলো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, জুল এফেক্টের ফলে পুড়ে যায়। অর্থাৎ এক একটা ইলেকট্রিক্যাল ডিভাইস রয়েছে যাদের মধ্যে দিয়ে কতটা সর্বোচ্চ কতটা প্রবাহ মাত্রা যাবে সেটা নির্দিষ্ট থাকে, তার বেশি প্রবাহ মাত্রা গেলে ওই ডিভাইসটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায় জুল এফেক্টের ফলে। ঠিক আছে, তো এখন এইটা হচ্ছে একটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আই একটা বেশ উচ্চমানের প্রবাহ, এই আই উচ্চমানের প্রবাহ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেলে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা অ্যালাউড আছে সেই সর্বোচ্চ প্রবাহ থেকে আয়ের ভ্যালু অনেক বেশি। তো এখন আমরা কি করি, এখন আমরা এখানে একটা শান্ট লাগিয়ে দিই। শান্ট মানে হচ্ছে একটা বিকল্প পথ, অর্থাৎ একটা নিম্নমানের রোধ যেটা গ্যালভানোমিটারের থেকে বেশ কম, এরকম একটা নিম্নমানের রোধ এস এর মধ্যে যোগ করে দিই। তাহলে আই কি হয়, আই এখানে এসে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা যায় গ্যালভানোমিটার দিয়ে আইজি রূপে, আর একটা যায় শান্টের মধ্যে দিয়ে আইএস রূপে। ওকে, তাহলে আই ভাগ হয়ে গেল আমাদের আইজি আর আইএস এ। ঠিক আছে, যেহেতু শান্টের ভ্যালু কম, এই রেজিস্ট্যান্সের মানটা গ্যালভানোমিটারের থেকে বেশ কম, ফলে কি হবে না তো প্রবাহ মাত্রা কম রেজিস্ট্যান্স যুক্ত পথ দিয়ে যাবে, তাই না? প্রবাহ সবসময় কি করে না তো যেখানে রোধ কম সেই পথ দিয়ে যায়। তাহলে এই প্রবাহটা যখন এখানে এসে দেখলো যে দুটো পথ রয়েছে, একটা এই দিকে আর একটা এই দিকে, তখন সেটা ভাগ হবে, একটা এদিক দিয়ে যাবে একটা এদিক দিয়ে যাবে। ম্যাক্সিমাম প্রবাহটা কোন দিকে যাবে, যা রেজিস্ট্যান্স কম তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম প্রবাহটা যাবে। ওকে, বেশ, তাহলে এই আইজি আর আইএস আবার এই প্রান্তে এসে আই রূপে মিলিত হয়ে সার্কিটে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা এই বিন্দুর নাম যদি এ বিন্দু দিই আর এ বিন্দুর নাম যদি বি বিন্দু দিই এবং এর পোটেনশিয়াল ভিবি আর এর পোটেনশিয়াল যদি ভিএ বলি, তাহলে এই সার্কিটে অর্থাৎ গ্যালভানোমিটার সার্কিটে ওহমস ল একবার অ্যাপ্লাই করব, আর শান্টের সার্কিটে আমরা ওহমস ল একবার অ্যাপ্লাই করব। ঠিক আছে, আই ইজিক্যাল টু আইজি প্লাস আইএস যেটা পেয়েছিলাম সেটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার আমরা কি করছি না তো গ্যালভানোমিটার সার্কিটে ওহমস ল অ্যাপ্লাই করছি। তাহলে গ্যালভানোমিটার সার্কিটের দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভিএ মাইনাস ভিবি। দেয়ারফর আমরা লিখতে পারি ভিএ মাইনাস ভিবি ইজিক্যাল টু এর মধ্যে দিয়ে প্রবাহ কত, আইজি। তাহলে আইজি ইন্টু এর রোধ কত, জি ধরলাম, জি। আর শান্টের মধ্যে দিয়ে প্রবাহ কত যাচ্ছে, আইএস। তাহলে শান্টের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভিএ মাইনাস ভিবি।
তাহলে লিখে ফেলি ভিএ মাইনাস ভিবি ইজিক্যাল টু এর মধ্যে প্রবাহ কত আইএস ইন্টু এর রেজিস্ট্যান্স কত এস, এটা শান্ট এস। ওকে, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম। ঠিক আছে, এবার 2 and 3 implies দেখো কি বলতে পারি, বাঁ দিকগুলো সমান, সেই জন্য আইজিজি ইজিক্যাল টু আইএস এস। ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 4 দিলাম। এটাও খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, হ্যাঁ, আমরা মাঝে মাঝে ব্যবহার করব বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে। ওকে, or IG by IS ইজিক্যাল টু লিখতে পারি S by G, তাই না? or IG by IS প্লাস 1 করলাম বাঁ দিকে, তাহলে ডান দিকেও আমরা কি করব, প্লাস 1 করব। ঠিক আছে, or IG plus IS by IS is equal to S plus G by G. Okay, or IG plus IS মানে কি হলো বলো, IG plus IS মানে ইকুয়েশন নাম্বার 1 থেকে কি পাবো আমরা I, তাহলে লিখলাম I by IS is equal to S plus G by G, or IS is equal to I into G by S plus G. ওকে, এবার আমরা IG সমান কত হয় দেখে নিই। আমরা জানি IG প্লাস IS ইকুয়াল টু I, তাই না? তাহলে IG is equal to I মাইনাস IS is equal to I মাইনাস IS এর ভ্যালু কত পেয়েছো, I into G by S plus G, তাহলে লিখে ফেলি I into G by S plus G is equal to S plus G into IS plus IG minus IG is equal to তাহলে কত হলো I into S by S plus G, এটা কি না তো আইজির ভ্যালু। ওকে, তাহলে এটাকে ইকুয়েশন নম্বর আমরা 6 দিলাম। তাহলে দেখো ইকুয়েশন 5 অ্যান্ড ইকুয়েশন 6 থেকে কি দেখছি যে আইএস হচ্ছে আয়ের একটা অনুপাত, তাই না? আয়ের একটা অনুপাত। ওকে, আইএস হচ্ছে আয়ের একটা অনুপাত, কিরকম না তো I ইন্টু জি বাই এস প্লাস জি, বোঝা যাচ্ছে? নিচে কি, নিচে দুটো রেজিস্ট্যান্সের যোগফল, আর ওপরের রেজিস্ট্যান্সটা কি এস এর অপোজিট, মানে এস এর অপোজিটে কি আছে জি। তাহলে আইএস যদি বার করতে হয় তাহলে আমরা কি লিখবো না তো আয়ের একটা অনুপাত, সেই অনুপাতটা দুটো রেজিস্ট্যান্সের অনুপাত, ওপরের রেজিস্ট্যান্সটা কি হবে এস এর অপোজিটে যেটা আছে অর্থাৎ জি বাই নিচের রেজিস্ট্যান্স কত হবে এস প্লাস জি। একই রকম ভাবে আইজি ইজিক্যাল টু কি লিখতে পারি, আইজি হচ্ছে আয়ের একটা অনুপাত, তাহলে আই ইন্টু উপরে লিখবো এই জি বা জি এর এগেনস্টে কি আছে এস, কাজে কাজে উপরে এস বাই নিচে এস প্লাস জি। শান্টের এই দুটো ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, খুব কার্যকারী ইকুয়েশন, বুঝলে? তো বিভিন্ন সার্কিট অ্যানালিসিস করার সময় কিন্তু আমরা এই দুটো ইকুয়েশন অ্যাপ্লাই করব। শান্টের এই ইকুয়েশন দুটো আমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো ইকুয়েশন দুটো কিভাবে মনে রাখতে হবে তোমাদের আগেই বললাম, যে আইজি যখন বার করবে তখন ওপরে এস হবে, আয়ের একটা অনুপাত, ওপরে এস বাই নিচে এস প্লাস জি, আর যখন আইএস বার করবে তখন ওপরে জি হবে, আয়ের একটা অনুপাত, ওপরে জি বাই নিচে এস প্লাস জি। ঠিক আছে, মোট রোধ, নিচে মোট রোধ হবে, উপরে কি হবে না তো যে ব্রাঞ্চে কারেন্ট তুমি চাইছো সেই ব্রাঞ্চের অপোজিট রেজিস্ট্যান্স। ঠিক আছে, আইএস বার করতে গেলে উপরে জি হবে, আইজি বার করতে গেলে উপরে এস হবে। ওকে, এভাবে তোমরা মনে রাখবে। ঠিক আছে, আমি একটা ছোট্ট অ্যাপ্লাই করে দেখাই। এখানে ধরো একটা রেজিস্ট্যান্স R1,
এই একটা রেজিস্ট্যান্স R2, মূল প্রবাহ মনে করো বলেছে I, দিয়ে বলেছে যে R1 এর মধ্যে দিয়ে প্রবাহ কত আর R2 এর মধ্যে দিয়ে প্রবাহ কত, অর্থাৎ I1 সমান জানতে চেয়েছে আর I2 সমান জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এই শান্টের ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করে দেবো, যে কি না তো I1 ইজিক্যাল টু I এর একটা অনুপাত I ইন্টু উপরে কি I1 চাইছে, তার মানে উপরে I1 এর অপোজিটে যে রেজিস্ট্যান্সটা আছে R2 হবে, তাহলে উপরে R2 বাই R1 প্লাস R2। আর যদি I2 বার করতে হতো, I2 ইজিক্যাল টু কি লিখতাম I ইন্টু ওপরে কি I2, মানে কি এই সার্কিটে কারেন্টের ফ্লো জানতে চেয়েছে, তাই না? তাহলে এর অপোজিটে কে আছে, R1 আছে, তাহলে উপরে হবে কত, R1 বাই R1 প্লাস R2। ঠিক আছে, এইভাবে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করব যখন আমরা সার্কিট অ্যানালিসিস করব, তখন এই শান্টের এই যে সূত্র দুটো পেলাম, এই সূত্র দুটোকে আমরা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে।